হেতুর এই প্রথম প্রকার ধর্ম পক্ষসত্য ধর্ম যদি হেতুতে না থাকে তাহলে হেত্যাভাস হয়। আর পরিষ্কারভাবে বলে নিই, সৎ হেতুর এই ধর্মটি থাকতে হবে। একমাত্র এই পক্ষসত্য ধর্মের অভাবেই হেতু অসিদ্ধ হেত্যাভাস হয়। পক্ষসত্য ধর্মের অভাবে হেতু অসিদ্ধ হেত্যাভাস হয়। দেখো, অসিদ্ধ হেত্যাভাস পক্ষসত্য ধর্ম যদি হেতু না পালন করে, হেতু যদি এই ধর্মটি না থাকে, তাহলে অসিদ্ধ হেত্যাভাস হয়। 5 প্রকার হেত্যাভাসের মধ্যে অসিদ্ধ হেত্যাভাস হলো এক প্রকার হেত্যাভাস। পক্ষে হেতু থাকছে না, কিভাবে চলো একটু দেখে নিই। যে একটা উদাহরণ নিয়ে নিই, আমি একটা উদাহরণ নিলে সব থেকে ভালো হবে। সেটা হলো আকাশপদ্ম। আকাশপদ্ম গন্ধযুক্ত, কেননা তা পদ্ম। আকাশপদ্ম গন্ধযুক্ত, কেননা তা পদ্ম। দেখো, আমি একটু অন্যরকম ভাবে পড়াচ্ছি কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে, যে আকাশপদ্ম গন্ধযুক্ত, কেননা তা পদ্ম। এবার এখানে আমি যে কোনো হেত্যাভাসের ক্ষেত্রেই বলেছি, প্রথমে কি করব, পক্ষ সাধ্য হেতু খুঁজে বের করে নেবো। তাহলে দেখো, এখানে পক্ষ আকাশপদ্ম, পক্ষ হলো আকাশপদ্ম, সাধ্য গন্ধ, আর হেতু পদ্ম। দেখো, পদ্ম হেতুর দ্বারা আকাশপদ্মে গন্ধকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, এটাই অনুমান। পদ্ম হেতুর দ্বারা আকাশপদ্মে গন্ধকে আমি অনুমান করতে চাইছি, প্রতিষ্ঠা করতে চাইছি। এই ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই অনুমানটার ক্ষেত্রে, যে অসিদ্ধ হেত্যাভাস হচ্ছে এখানে। এই হেতুটি যথার্থ হেতু নয়, সৎ হেতু নয়, এটি হেত্যাভাস, এবং এটি হলো অসিদ্ধ হেত্যাভাস। কেন অসিদ্ধ হেত্যাভাস? না, এই যে আকাশপদ্ম, আকাশপদ্ম এই পক্ষ, পক্ষ নিজেই অসিদ্ধ, পক্ষ নিজেই অসিদ্ধ। কেন অসিদ্ধ? না, পক্ষ নিজেই কারণে অসিদ্ধ। আকাশপদ্ম, পদ্মের যে বিশেষণ আকাশপদ্ম, এই আকাশপদ্ম অ্যাকচুয়ালি অস্তিত্বশীল নয়, আকাশপদ্ম থাকতে পারে না, বা আকাশপদ্ম নেই, তাই আকাশপদ্ম এটা অসিদ্ধ। আকাশপদ্ম অসিদ্ধ, পক্ষ অসিদ্ধ, এই পক্ষে হেতুকে প্রয়োগ করা হচ্ছে, এই হেতুটি এই পক্ষে থাকতে পারে না। এই হেতুটিও, সাধ্যটি যেমন এখানে থাকতে পারে না, এই হেতুটিও সাধ্যের মতোই অসিদ্ধ। আকাশপদ্ম যেমন পক্ষ, পক্ষটা যেমন অসিদ্ধ, ঠিক এই হেতুটিকে এই পক্ষে এটাকে অনুমান করার জন্য প্রয়োগ করা হলে এই হেতুটিও অসিদ্ধ। এইখানটাতেই আমি মহর্ষি গৌতম কি বলেছে সেটা একটু শুনে নেব। মহর্ষি গৌতম এই এই হেত্যাভাসের, অসিদ্ধ হেত্যাভাসের কথা বলতে গিয়ে মহর্ষি গৌতম বলেছেন, সাধ্য অবিশিষ্ট, ভালো করে শোনো, সাধ্য অবিশিষ্ট সাধ্যতাৎ সাধ্য সম হেত্যাভাস। সাধ্যসম হেত্যাভাস। তাহলে সাধ্য অবিশিষ্ট সাধ্যতাৎ সাধ্যসম হেত্যাভাস। এখানে বলেনি এই অসিদ্ধ হেত্যাভাসকে সাধ্যসম হেত্যাভাসও বলা হয়। অসিদ্ধ হেত্যাভাসকে সাধ্যসম হেত্যাভাসও বলা হয়। সাধ্যসম হেত্যাভাস বলা হচ্ছে কেন? না, এখানে বলা হচ্ছে সাধ্য অবিশিষ্ট সাধ্যতাৎ সাধ্যসম হেত্যাভাস, মানে যে পদার্থটিকে এখানে হেতু হিসেবে প্রয়োগ করা হচ্ছে, এই হেতুটি সাধ্যের মতোই অসিদ্ধ, এই হেতুটিও সাধ্যের মতোই অসিদ্ধ, তাই এটিকে সাধ্যসম হেত্যাভাস বলা হচ্ছে। কেননা এটি সাধ্যের তুল্য পদার্থ মনে করা হচ্ছে, এই হেতুটিকে সাধ্যের তুল্য মনে করা হচ্ছে। তাই মহর্ষি গৌতম এই লক্ষণটি দিয়ে বলতে চেয়েছেন সাধ্য অবিশিষ্ট সাধ্যতাৎ সাধ্যসম হেত্যাভাস। তার মানে বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে আরো একবার বলে দিচ্ছি, যে হেতুটিকে অনুমানের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে, এই হেতুটি সাধ্যের মতোই অসিদ্ধ এবং এটি সাধ্যের তুল্য, তাই এটিকে সাধ্যসম হেত্যাভাস বলা হচ্ছে। এবং মহর্ষি গৌতম বলছেন এই সাধ্যসম হেত্যাভাসকে অসিদ্ধ হেত্যাভাসও
বলা হয়, সাধ্যসম হেত্যাভাসকে অসিদ্ধ হেত্যাভাসও বলা হয়। এবং তারপরে আলোচনা শুরু করছেন যে এই অসিদ্ধ হেত্যাভাস 3 প্রকার। অসিদ্ধ হেত্যাভাস 3 প্রকার। এই অসিদ্ধ হেত্যাভাস 3 প্রকার। 3 প্রকার অসিদ্ধ হেত্যাভাস কি কি? 3 প্রকার অসিদ্ধ হেত্যাভাস দেখো, প্রথম হলো আশ্রয়াসিদ্ধ। আশ্রয়াসিদ্ধ। দ্বিতীয়ত হলো স্বরূপাসিদ্ধ। আর তৃতীয়ত হলো ব্যাপ্যতা সিদ্ধ। ব্যাপ্যতা সিদ্ধ। এই 3 প্রকার, আশ্রয়াসিদ্ধ, স্বরূপাসিদ্ধ, ব্যাপ্যতা সিদ্ধ। এই 3 প্রকার হলো অসিদ্ধ হেত্যাভাস। এই অসিদ্ধ হেত্যাভাসের কথা বলতে গিয়ে অন্নম ঘট্ট তর্ক সংগ্রহে বিশেষভাবে কোনো লক্ষণ প্রদান না করে উনি বলতে চেয়েছেন, আশ্রয়াসিদ্ধ হেত্যাভাসের ক্ষেত্রেই মূলত এটা বলেছেন। সেখানে বলতে চাওয়া হচ্ছে, টিকাতে বলা হয়েছে পক্ষতাবচ্ছেদক ধর্ম এর অভাব। পক্ষতাবচ্ছেদক ধর্মের অভাব। তাহলে পক্ষতাবচ্ছেদক ধর্মটা কি? পক্ষতাবচ্ছেদক ধর্ম হলো পক্ষ হিসেবে যাকে গ্রহণ করা হচ্ছে তার ধর্ম। যেমন পক্ষ হিসেবে যদি আমি পর্বতকে গ্রহণ করি, পক্ষ হিসেবে যদি পর্বতকে গ্রহণ করি, তাহলে পর্বতত্ব হচ্ছে পক্ষতাবচ্ছেদক ধর্ম। তাহলে এই পক্ষতাবচ্ছেদক ধর্ম পর্বত পক্ষ, তার পক্ষতাবচ্ছেদক ধর্ম হলো পর্বতত্ব। এইবার এই পক্ষতাবচ্ছেদক ধর্মেরই যদি অভাব থাকে, পক্ষতাবচ্ছেদক ধর্মটা যদি না থাকে, তাহলে সেই পক্ষটা অসিদ্ধ। পক্ষতাবচ্ছেদক ধর্মটা যদি না থাকে, তাহলে সেই পক্ষ অসিদ্ধ। এই ক্ষেত্রে আশ্রয়াসিদ্ধ হেত্যাভাসের ক্ষেত্রে সেম ঘটনা ঘটছে। আশ্রয়াসিদ্ধ হেত্যাভাসের ক্ষেত্রে কি হচ্ছে, এই পক্ষটা নিজে অসিদ্ধ, পক্ষ অসিদ্ধ। স্বরূপাসিদ্ধ হেত্যাভাসের ক্ষেত্রে কি ঘটছে? স্বরূপাসিদ্ধ হেত্যাভাসের ক্ষেত্রে পক্ষ ঠিক আছে, হেতুটা ওই পক্ষে কোনো মতেই থাকে না, তার স্বরূপটা অসিদ্ধ। যেহেতু হেতু পক্ষে থাকছে না, হেতুর পক্ষে থাকা সম্ভবই নয়, তাই হলো স্বরূপাসিদ্ধ হেত্যাভাস। আর ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস কি? সৌপাদিক হেতু যদি হয়, সৌপাদিক হেতু মানে উপাধিযুক্ত যদি হেতু হয়, যে হেতুটা প্রমাণ করার জন্য প্রয়োগ করা হচ্ছে অনুমানের ক্ষেত্রে, সাধ্যকে প্রমাণ করার জন্য যে হেতুটাকে প্রয়োগ করা হচ্ছে, সেই হেতুটা যদি সৌপাদিক হয়, তাহলেই ওটা হবে ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস। এবার চলো একটা একটা করে বুঝে নেওয়া যাক, একদম পরিষ্কার উদাহরণের সাহায্যে একটা একটা করে বুঝে নেওয়া যাক। আশ্রয় সিদ্ধ হেত্যাভাসে আমি আগে বলেছি, তাও আরো একবার বলি, আকাশ পদ্ম গন্ধযুক্ত। কেননা তা পদ্ম। তাহলে এখানে খুব পরিষ্কারভাবে দেখো এখানে যে পক্ষ হলো আকাশ পদ্ম, পক্ষ হলো আকাশ পদ্ম। আর এই আকাশ পদ্মের যে পক্ষতাবচ্ছেদক ধর্ম, আকাশ পদ্মের যে পক্ষতাবচ্ছেদক ধর্ম গগনত্ব বা আকাশত্ব, এই আকাশ পদ্মের কিন্তু নেই। তাই এই আকাশ পদ্মের পক্ষতাবচ্ছেদক ধর্মের অভাবে এই পক্ষটা হচ্ছে অসিদ্ধ, পক্ষটা হচ্ছে অসিদ্ধ। এই পক্ষ যেহেতু অসিদ্ধ, সেহেতু এই হেতু পক্ষ অসিদ্ধ, এবং ওই অসিদ্ধ পক্ষে সাধ্যকে প্রমাণ করার জন্য যে হেতুকে প্রয়োগ করা হচ্ছে পদ্ম, সেই হেতুটা হবে হেত্যাভাস, এবং এই হেতুটি হলো অসিদ্ধ হেত্যাভাস। অসিদ্ধ হেত্যাভাস। আশা করি বুঝতে পেরেছো। একটু বইটাও পড়তে হবে, এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে বইটাকেও কিন্তু একটু পড়তে হবে, কারণ এটা দেখে যদি তুমি বইটা পড়ো, তাহলে আমার মনে হয় বিষয়টা খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো, আশ্রয়াসিদ্ধ হেত্যাভাসের পরে আসছে স্বরূপাসিদ্ধ হেত্যাভাস।
স্বরূপাসিদ্ধ হেত্যাভাসের আমরা একটা উদাহরণ নিই। স্বরূপাসিদ্ধ হেত্যাভাসের উদাহরণ দেখো, শব্দ অনিত্য, কেননা তা চাক্ষু সত্য, কেননা তা চাক্ষু সত্য। শব্দ অনিত্য কেননা তা চাক্ষু সত্য। এখানে দেখো, পক্ষকে শব্দ, সাধ্যকে অনিত্য, হেতুকে, হেতু হলো চাক্ষু সত্য, হেতু হলো চাক্ষু সত্য। তাহলে এই চাক্ষু সত্য হেতুর দ্বারা শব্দে অনিত্যত্বকে প্রমাণ করতে চাওয়া হচ্ছে, অনিত্যকে প্রমাণ করতে চাওয়া হচ্ছে শব্দ পক্ষে চাক্ষু সত্য হেতুর দ্বারা। দেখো এখানে কিন্তু আশ্রয়ের কোনো প্রবলেম নেই, আশ্রয় মানে পক্ষ, আশ্রয় সিদ্ধ হেত্যাভাসের মতো কিন্তু পক্ষর এখানে অসিদ্ধ নয়, শব্দ যথার্থই, শব্দ একটা গুণ, শব্দ আছে। এই শব্দে অনিত্যকে প্রমাণ করতে গিয়ে চাক্ষু সত্য হেতুকে প্রয়োগ করা হচ্ছে। চাক্ষু সত্য হেতু শব্দের ক্ষেত্রে প্রয়োগ হতে পারে না। চাক্ষু সত্য শব্দের ক্ষেত্রে কেন প্রয়োগ হতে পারে না? না, শব্দ হলো, শব্দ সত্যেন্দ্রিয়ের দ্বারা শব্দকে প্রত্যক্ষ করা যায়, শব্দকে কখনো চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করা যায় না। তাই চাক্ষু সত্য কখনোই শব্দে থাকতে পারে না। এখানে পক্ষটি সিদ্ধ, কিন্তু হেতু সরাসরি এই হেতুর এই পক্ষে থাকতেই পারে না। তাই পক্ষ সত্য ধর্মের অভাব থাকছে এই হেতুতে, এবং এই হেতুটি অসিদ্ধ হেত্যাভাস। কেন অসিদ্ধ হেত্যাভাস হচ্ছে? কারণ হেতুটি পক্ষে সিদ্ধ হচ্ছে না, পক্ষে থাকছে না। অসিদ্ধ হেত্যাভাসের মধ্যে আবার এটি হলো স্বরূপাসিদ্ধ হেত্যাভাস, কারণ হেতু স্বরূপগত ভাবেই পক্ষে থাকতে পারছে না, পক্ষে সিদ্ধ নয়। তাই এই হেতুটি হলো অসিদ্ধ হেত্যাভাস। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝবে। তবে এর সঙ্গে সঙ্গে একটু বই কিন্তু পড়তে হবে। তবে এখানে একটা কথা বলে নিই, স্বরূপাসিদ্ধ হেত্যাভাসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আরো ডিটেলস ক্লাস করা উচিত, আরো ডিটেলে গিয়ে পড়ানো উচিত। কিন্তু যেহেতু এটা সমস্ত প্রকার অনার্সের ক্ষেত্রে, পাস কোর্সের ক্ষেত্রে, 11-এর ক্ষেত্রে এটা নেই, কিন্তু পাস কোর্সের ক্ষেত্রে, অনার্সের ক্ষেত্রে আছে, তো সেই জায়গা থেকে সবার জন্য ভিডিওটা করা, তাই এর বিভাগে আমি আর যাচ্ছি না। এছাড়া স্বরূপাসিদ্ধকে কিন্তু আরো 4 ভাগে ভাগ করা যায়, আরো 4 ভাগে ভাগ করা যায় স্বরূপাসিদ্ধকে। সেটা হলো শুদ্ধা সিদ্ধ, শুদ্ধা সিদ্ধ, স্বরূপাসিদ্ধ। আবার এটা হলো ভাগা সিদ্ধ। তারপরে একটা আছে বিশেষণা সিদ্ধ। আরো একটা আছে, সেটা হলো বিশেষা সিদ্ধ। এবার কেন এগুলো? শুদ্ধা সিদ্ধ হেত্যাভাস, শুদ্ধা সিদ্ধ স্বরূপা হেত্যাভাস, তার মানে এ সম্পূর্ণভাবে এর আশ্রয়টা সম্পূর্ণভাবেই হেতু এখানে থাকে না। ভাগা সিদ্ধ পক্ষের আংশিক ভাবে যদি পক্ষে আংশিক ভাবে যদি হেতু থাকে, মানে হেতুটা এই পক্ষ যতটা, তার কোনো একটা অংশে, পক্ষ এতটা হলে এইটুকু অংশে যদি হেতুটা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে ভাগা সিদ্ধ হেত্যাভাস। বিশেষ সিদ্ধ, বিশেষণ সিদ্ধ, এভাবে 4 প্রকার হেত্যাভাস। তোমরা যদি ডিটেলসে আরো পড়তে চাও তাহলে আমাকে কমেন্ট করো যে এই ক্লাসগুলো তোমরা চাও, তাহলে আমি এই ক্লাসগুলো আবার করে আপলোড করব। তাছাড়া ভিডিওটা খুব বড় হয়ে যাবে, এবং বড় ভিডিও দেখতে একটু অসুবিধাই হয়, যদিও দেখা উচিত। সম্পূর্ণটা দেখলে পরে একটা ক্লাসটা সম্পর্কে একটা পুরোপুরি ধারণা পাওয়া যায়। এবার দেখো ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস। ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস কি না, ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাসের কথা বলতে গিয়ে অন্নম ভট্ট বলেছেন সৌপাধিক হেতু, অর্থাৎ উপাধিযুক্ত যে হেতু। এবার আবার দেখো উপাধিযুক্ত চলে এলো, তাহলে নতুন একটা শব্দ পাচ্ছি, উপাধি। উপাধি কি? আমরা নামের উপাধি জানি, কিন্তু এই উপাধি নামের উপাধি নয়, উপাধিযুক্ত হেতু, সৌপাধিক হেতু। উপাধি হলো এমন একটা অবস্থা যে ক্ষেত্রে কি হয় বলতো, খুব ভালো করে শোনো, সাধ্য ব্যাপকত্বে সতি সাধনা ব্যাপকত্বম।
সাধ্য ব্যাপকত্বে সতী সাধনা ব্যাপকত্বম, মানে সাধ্যের ব্যাপক হবে কিন্তু হেতুর অব্যাপক হবে। সাধ্যের ব্যাপক হবে কিন্তু হেতুর অব্যাপক হবে। যাই হোক, জটিলতা না বাড়িয়ে একটা উদাহরণ নিই, তা খুব ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা হলো, এটা খুব প্রচলিত উদাহরণ, যে পর্বত ধূমবান বহ্নে। তার মানে পর্বতে ধূম আছে, কেননা পর্বতে বহ্নি আছে। ভালো করে বোঝো, পর্বতে ধূম আছে কেননা পর্বতে বহ্নি আছে। এখানে যদি আমি পক্ষ সাধ্য হেতু নির্ণয় করি, তাহলে এখানে পক্ষ কে হবে? পর্বত। সাধ্য কে হবে? সাধ্য হবে ধূম। আর হেতু কে হবে? হেতু হবে বহ্নি। এবার দেখো, পর্বতে বহ্নি হেতুর দ্বারা ধূমকে অনুমান করা হচ্ছে। ধূমকে কোথায় অনুমান করা হচ্ছে? পর্বতে অনুমান করা হচ্ছে। কিসের দ্বারা? বহ্নির দ্বারা। এখানে ব্যাপ্যতা সম্বন্ধটা একটু বলি। দেখো, ব্যাপ্যতা সম্বন্ধ হলো, যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে বহ্নি থাকে। যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে বহ্নি থাকে। এই উদাহরণ বাক্যটা যথার্থ। কিন্তু যেখানে যেখানে বহ্নি থাকে সেখানে সেখানে ধূম থাকে না। আমি আর লিখে দিই, দেখো সুবিধা হবে। যেখানে যেখানে, শোনো মন দিয়ে, যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে বহ্নি থাকে, সেই অনুমানটা কিন্তু এটা নয়। সেই অনুমানটা হলো পর্বত বহ্নিমান ধূমাত। সেক্ষেত্রে ধূম হয়ে যায় হেতু আর বহ্নি হয়ে যায় সাধ্য। কিন্তু এটা পর্বত বহ্নিমান, পর্বত ধূমবান বহ্নে, অর্থাৎ এখানে ধূম হচ্ছে কিন্তু হেতু আর সাধ্য হচ্ছে কিন্তু, এই ধূম হচ্ছে কিন্তু সাধ্য আর বহ্নি হচ্ছে কিন্তু হেতু। এই বহ্নি হেতু যে অনুমান করা হচ্ছে, এখানে আমরা যে ব্যাপ্তিটা পাচ্ছি সেটা হলো যেখানে যেখানে, লিখছি না কালিটা ডিস্টার্ব করছে, যেখানে যেখানে বহ্নি থাকে সেখানে সেখানে ধূম থাকে। এবার যেখানে যেখানে বহ্নি থাকে সেখানে সেখানে ধূম থাকে কিভাবে হবে? অয়গ্লোকে কিন্তু ধূম থাকে না। যেখানে যেখানে বহ্নি থাকে সেখানে সেখানে ধূম থাকে। এইখানে হেতুকে উপাধিযুক্ত হতেই হচ্ছে। উপাধিযুক্ত কিভাবে হতে হচ্ছে? আর্দ্র ইন্ধন সংযোগ। যেখানে বহ্নি আছে সেখানে যদি আর্দ্র ইন্ধন সংযোগ থাকে তাহলে ধূম থাকবেই। তাহলে আর্দ্র ইন্ধন সংযোগ হলো এখানে উপাধি। আর্দ্র ইন্ধন সংযোগটা হলো এখানে উপাধি। তাহলে যেখানে যেখানে বহ্নি থাকছে সেখানে সেখানে ধূম থাকছে। এখানে দেখো, ধূম হচ্ছে সাধ্য, তাহলে সাধ্যের ব্যাপক কিন্তু হেতুর অব্যাপক। যেখানে যেখানে বহ্নি থাকছে সেখানে সেখানে কিন্তু আর্দ্র ইন্ধন সংযোগ দরকার হচ্ছে না। তাহলে কি হচ্ছে? সাধ্যের ব্যাপক হচ্ছে, হেতুর অব্যাপক হচ্ছে। এইভাবে যে উপাধিযুক্ত হেতু হয়, এই অনুমানের ক্ষেত্রে এই হেতুটি হলো উপাধিযুক্ত। কেন এটি উপাধিযুক্ত? না, বহ্নির সঙ্গে উপাধি স্বরূপ কি থাকতে হবে? আর্দ্র ইন্ধন সংযোগ। আর্দ্র ইন্ধন সংযোগ। যদি আর্দ্র ইন্ধন সংযোগ না থাকে তাহলে ধূম থাকবে না। তাহলে এই হেতুটি উপাধিযুক্ত হচ্ছে, আর উপাধিযুক্ত হওয়ার জন্য এই হেতুটি হেত্যাভাস, এবং এটি হলো ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস। তাহলে পরে হেত্যাভাস, 3 প্রকার হেত্যাভাস আমি তোমাদেরকে বললাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি বুঝতে না পারো তখন অবশ্যই আমাকে ফোন করবে 9064907336 এই নাম্বারে। তো আজকে এটাই ক্লাস। এরপরে সৎপ্রতিপক্ষ হেত্যাভাস এবং বাধিত হেত্যাভাস যদি তোমরা কমেন্ট করে জানাও, যদি এই ক্লাসগুলোর দ্বারা তোমরা উপকৃত হচ্ছ, তবেই আমি এই ভিডিওগুলি পরপর তৈরি করব এবং তোমাদের জন্য আপলোড করব।